বাবা, দিলি তো পিছু ডেকে। কি বল? পিছু ডাকলে কি হয় বাবা? কি হয় তা তো জানি না বাবা, তবে মা ঠাকুমার মুখে শুনেছি কেউ যখন কাজে যায় তখন ওভাবে ডাকলে কাজে নাকি বাধা আসে। তাহলে কি হবে? আমি তো তোমাকে পিছু ডেকে ফেললাম। তুই তো না বুঝে পিছু ডেকে ফেলেছিস, ওতে কোনো দোষ হয় না। এবার বল, ডাকলি কেন? কিছু বলবি? তুমি কোথায় যাচ্ছিলে বাবা? পালা গানের আসরে, তাই না? হ্যাঁ রে, কেন? আমাকে সেখানে নিয়ে যাবে? যখন সময় হবে তখন তোকে আর বলতে হবে না, তখন তোকে ঠিক নিয়ে যাব। কেমন? তুমি এখনো যাওনি? এই এক্ষুনি বেরোচ্ছি। অনেকটা পথ যেতে হবে, এখন না বেরোলে আসরে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। কালী বলল তুমি মুখে কিছু না দিয়ে চলে যাচ্ছ, আমি তাই তাড়াতাড়ি এলাম। তুমি কিছু মুখে দিয়ে যাও, তোমার তো ফিরতে অনেক দেরি হবে। এতটা সময় কিছু না খেয়ে থাকলে তোমার বড় কষ্ট হবে গো। তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু কিছু। দাঁড়া দাঁড়া, আমার খিদে নেই, আমি কিছু খাবো না। আসি। শোনো, এভাবে চলে যেও না, কিছু মুখে। নমস্কার। কেমন আছেন? নমস্কার নমস্কার। আপনাকে তো অনেকগুলো নমস্কার করতে হয়, কারণ আমার মেয়েটা তো আপনার দয়াতেই বেঁচে আছে। এ কথা বলছেন কেন? আমি দয়া করতে যাব কেন? ও এখানে আসাতে আমি একজন বোন পেয়েছি। আগে তো ছিলাম আমি আর জানকী মা। জানকী মাকে তো দেখেছেন? হ্যাঁ, ওই তো যিনি বাংলার সাথে অন্য ভাষা মিশিয়ে কথা বলেন তো। তা তার সাথে আর কতক্ষণ কথা বলা যায়? লক্ষ্মীকে পাওয়ার পর তাও একজন ছিল কথা বলার। ছিল মানে? ছিল মানে আছে আছে, মানে লক্ষ্মী না থাকাতে কাজের সময়টুকু ছাড়া বেশিরভাগ সময় তো আমি একাই থাকতাম। তা লক্ষ্মী আসার পর তাও আপনজন কাউকে পেলাম। হ্যাঁ, মা আমার আপনজন হতে পারে বটে। এই তো আমার কথাই ধরুন না, লক্ষ্মী মাকে তো আমি এই ছোটবেলা থেকে দেখছি, কিন্তু যেই সে বড় হলো ওদিকে তাকাতেই আমার মনটাকে অনেক আপন আপন করে উঠলো। আর তারপরে এমন অবস্থা হলো যে আমার নিজের মেয়েকে পর আর ওকে বেশি করে আপন আপন মনে হতে লাগলো। বাবা তোমার ওপর রাগ করবে কেন মা? তোর মামা মামিকে ধরে রাখতে পারলাম না বলে। এর আগে তো এ ঘর থেকে কোনোদিন কখনো কেউ এভাবে চলে যায়নি। না গো মা, বাবা কখনো কারোর ওপর রাগ করতেই পারে না,
আর তোমার উপর তো নয়, হয়তো বাবার সত্যিই খিদে পায়নি, তাই খেলো না। তুই এখনো অনেক ছোট রে বামা, তুই এসব কিছু বুঝবি না। সভ্যদাদাও তো এখনো কোনো খবর নিয়ে ফিরলো না। খেয়াঘাটে ওদের সাথে দেখা হলো কি না? ওই তো সভ্যদাদা। লক্ষ্মী মাকে দেখছি না তো, সে কোথায়? মানে আমি যে এখানে এসেছি তা সে জানে? না মানে লক্ষ্মী এখন ঘরেতে নেই। ঘরেতে নেই মানে? কোথায় গেছে? ওই ওই পুজো পুজো দিতে গেছে মন্দিরে। কথাটা কানে ঢুকেছে বটে, কিন্তু মাথায় গিয়ে হোঁচট খেয়ে আবার বেরিয়ে গেল। এই সন্ধে পুজো দিতে গেছে? नहीं तो ও পূজা দিতে নয়, সন্ধ্যা আরতি হয় না, ও দেখতে গেছি। আবার কথাটা হোঁচট খেল। একা একা আরতি দেখতে গেছে? না না, একা একা কেন হবে? ও আমার একজন পরিচিত মানুষের সঙ্গে গেছে, তাই না জানো কি না? हाँ हाँ हाँ, ও জান পহচান আদমির সঙ্গে গেছি। আপনারটা বুঝলাম, কিন্তু ওনার ভাষাটা ঠিক বুঝলাম না। তবে একটা জিনিস আমি বুঝলাম, যে ওই লক্ষ্মীমা কারোর সাথে বাইরে গেছে আর ফিরতে দেরি হবে, তাই তো? ঠিক বলেছেন। তাহলে আমি একটু বসেই যাই, আমারও তেমন কোনো তাড়া নেই। ও আজ রাতে ফিরবে না? ফিরবে না না মানে? ও আসলে আমার যে আত্মীয়ের সঙ্গে গেছে, আজ রাতটা ওর ঘরেই থাকবে। একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। লক্ষ্মীমা যার সাথে বাইরে গেছে তিনি পুরুষ না মহিলা? ছি, পুরুষ মানুষের সাথে আমি ওকে পাঠাতে যাব কেন? সে মহিলা। লক্ষ্মীর সঙ্গে তার খুবই বন্ধুত্ব। সে বন্ধুত্ব থাকা ভালো, তবে একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেল, যে লক্ষ্মীমা বন্ধুর সঙ্গে আরতি দেখতে গেছে আর রাতে তার বাড়িতে কাটিয়ে তারপর ফিরবে। মানে হ্যাঁ, তবে আপনার টাকাটা আমার সাথেই আছে, এ নিন। ও সভ্যদাদা, মামা আমি কই গো? ওদেরকে খেয়াঘাট থেকে ফিরিয়ে আনলে না? ঘটিটাকে চকরাল নিয়ে তো খালি বড় তেষ্টা পেয়েছে। কাকি, কাকা কোথায় গেল গো? তোর কাকা একটু আগেই পালা গানের আসরে গেল, কিন্তু তুই কিছু বলছিস না যে? কি বলবো বলো তো কাকি, ঘাট থেকে এতটা পথ
ছুটে যাওয়া আসাটাই আমার বৃথা হলো। আমি ঘাটে গিয়ে পৌঁছনে দেখি ওদের খেয়া মেলা দূরে চলে গেছে। আমি কত চিৎকার করে ডাকলাম, কিন্তু কিন্তু আমার ডাক ওদের কানে গিয়ে পৌঁছেছে বলে তো মনে হলো না। তোর ডাক ওদের কানে গিয়ে পৌঁছলেও ওই খেয়া আর ঘুরে এপারে ফিরে আসতো না, সে আমি আগেই জানতাম। স্বপন দাদা, হুম? না, নে, ধর। তাহলে ওরা সত্যি সত্যি চলে গেল সভ্য দাদা? কি বলবো রাখরি বাবু, মন্দির হাট করে খোলা রেখে আমাদের ভরচাজ বেপাত্তা হয়ে গেছে। সে কি, এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে বুঝুন। না 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 না, এ ভয়ঙ্কর অপরাধ। মায়ের মন্দিরের কাজে অবহেলা। ওরে এই আপনাকে যে যে সম্ভাবনার কথাগুলো বললাম তার কোনো একটা যদি আজ ঘটে যেত তাহলে কি হতো বলুন? বটেই তো, বটেই তো। মায়ের মন্দিরের কাছে অবহেলা, কে তার দায়িত্ব নিত বলুন? নায়েব মশাই দুর্গাদাস বাবুকে নিয়ে তো টানাটানি পড়ে যেত, ঘটনাটা নাটুর অব্দি গড়াতো। আর তাছাড়া মায়ের মন্দিরে দর্শনার্থীরা রোজ আসেন পুজো দিতে। তাদের কাছে আমরা মুখ দেখাবো কি করে বলুন? বলুন। নিশ্চয়ই। দেখুন রাঘববাবু, আপনারা যা যা অনুমান করেছেন সেসব কিছুই কিন্তু এখানে ঘটেনি। তাহলে না না না, চক্রবর্তী মশাই, আপনি যা বললেন সেটা আমি মানতে পারলাম কি? না, পারলাম না। ভট্টাচ মশাই যা করেছেন তার একটা বিহিত হওয়া প্রয়োজন। ব্যাপারটা আমি নায়েব মশাইকে জানাচ্ছি, তারপর তিনি কি করবেন তিনিই সিদ্ধান্ত নেবেন। কি এমনটা হবার ছিল বাবা? এই যে ওরা এভাবে চলে গেল, বড়মা হয়তো এমনটাই চেয়েছিল। তোর বড় মা কি চেয়েছিল আমি সেটা জানি না বাবা, কিন্তু তুই এত সহজে এই কথাটা বললি কি করে? আমি জানি না তো। তুই কি বলিস তা তুই নিজেই জানিস না? তুই তো আমাকে বলেছিলি হেমরা আমাদের খুব কাছাকাছি আছে, ওরা আসতে পারে। আর ঠিক সেই রাত কেটে ভোর না হতেই ওরা আমাদের ঘরে চলে এলো। এ কি করে হলো বল, বল আমাকে মামা। আমি সত্যিই কিছু জানি না মা। আমার শুধু মনে হয়েছিল বড়মা যেন আমার মনকে বলে গেল ওই কথাগুলো, আর আমিও তাই বলে ফেললাম। তুই যা বলিস তা তোর মনের কথা নয়,
কি করে সম্ভব? না না বাবা, আমি আর চাই না এ ধরনের কোনো কথা তোর আর মনে আসুক। আমি কি করব বলো? বড় মাই তো বলে দিয়েছে, আর সেটাই মুখ থেকে বেরিয়ে আসে। সারা দিন রাত তোর এই পুজো পুজো খেলা আমি আর পছন্দ করছি না বাবা। এবার তোকে পাঠশালায় পাঠাতেই হবে। পাঠশালায় যদি পাঠাও তখনও তো বড় মা আমার সাথেই থাকবে, আর সাথে থাকলে বড় মা আমার মনের সাথে কথা বলবেই। আমি বুঝতে পারছি আমার যন্ত্রণা নিয়ে ঠাট্টা করছো তুমি। আসলে কি জানো, আমার দুঃখ, আমার যন্ত্রণার মূল্যই নেই কারো কাছে। থাকবে না জানি, আমার মতো বাজা মেয়ে মানুষের দুঃখ কে বুঝবে বলো? ছি কাত্যায়নী, আমি তোমার যন্ত্রণা বুঝবো না? তুমি রেগে যাচ্ছিলে, তাই ঠাট্টা করে হালকা করবার চেষ্টা করছিলাম। তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, আমি কিচ্ছু মনে করবো না। তো নিজেকে বাঁচা বলো না, ওই ছোট্ট কথাটা আমি কিছুতেই সহ্য করতে পারি না। আচ্ছা বেশ, ওই কথাটা না বলার চেষ্টা করব, কিন্তু জানো ওই কথাটা কেন বারবার আমার মুখ থেকে বেরোয়? জানি, আমার চেয়ে ভালো কি বুঝবে বলো? আমার একটাই দুঃখ কি জানো, তোমার দিদি একবারও ভাবলো না কেন আমি বাবাকে আমার সঙ্গে আনতে চাইছিলাম। মাত্র 2 দিন মনে সব দুঃখ কষ্ট ভুলে থাকবো বলে একবারও বুঝলো না। তোমার দিদি একবারও বুঝলো না। বাবাকে আমার কাছে আসতে দিল না। ও হ্যাঁ, ওই পথে সেদিনকে যেতে যেতে মুলুটি গাঁয়ের একজন লোকের সঙ্গে দেখা হলো। তার মুখেই শুনলাম তোমার জমি জমা সম্পত্তি এসবের কথা। ওই ওই অঘোর যেতে যেতে বললো, কেন বললি? অঘোর? কি বলেছ অঘোর? ওরা আমার জ্যান্ত বাচ্চাটাকে মাটির তলায় পুঁতে দিয়েছিল। বাচ্চাটাকে ছেড়ে দাও। ও হরি না, ওইটুকু বাচ্চাকে নিয়ে যেও না। না গো, না না, ওরা তোমার বাচ্চাটাকে পুঁতে দেয়নি। তোমার বউ বাচ্চা ওরা তো হারিয়ে গেছে। তুই কি জানিস না কেন ও ওভাবে চলে গেল? না মানে দাদা, আমি তো ঠিক জানি না, বোধহয় ওনার তাড়াতাড়ি ছিল। তাহলে তো আমাকে একবার বলবি। আমি জানি জামাই কেন চলে গেছে, এই কথাটা আমি জানি। ওইটা আসলে তুই চলে যাওয়ার পরপরই জামাই হঠাৎ করে মনে পড়ে গেল কি একটা জরুরি কাজের কথা। তখনই সারমাকে বলল,
আমাকে এখনই চলে যেতে হচ্ছে, পরে এসে দাদার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো। এই কথা যদিও সরমাকে বলে গিয়েই থাকে, কই সরমা তো আমাকে কিছু বললো না। ও তো বললো আমি জানি না। কি রে, তুই তাই বললি না? ওই দেখো, কথাটা তুই ওভাবে ওকে জিজ্ঞেস করছিস কেন? তুই কি রে? তোকে যতই ভালোবাসো, মনে মনে ভয় ভক্তিও তো করে, সেই জন্য বলতে পারিনি। আচ্ছা, এমনও তো হতে পারে যে ওরা দেখতে চাইছে যে তুমি ওদের কতটা ভালোবাসো। আমি ওদের খুব ভালোবাসি গো, হ্যাঁ সত্যি খুব ভালোবাসি। যদি কখনো তোমার সঙ্গে দেখা হয় ওদের বলো যে আমি ওদের খুব ভালোবাসি, ওরা যেন আমার কাছে ফিরে আসে। আমার সঙ্গে দেখা হলে তো আমি নিশ্চয়ই বলবো, কিন্তু ওরা যদি সত্যি সত্যি ফিরে আসে, ওরা থাকবে কোথায়? কেন? আমার ঘরে, মুলুটিতে। কিন্তু এতদিন ওই ঘরটা পড়ে থেকে থেকে তো ময়লা হয়ে গেছে। তোমার বউ বাচ্চা থাকবে কি করে ওখানে? থাকবে কি করে? সত্যি তো, থাকবে কি করে? জানি না তো। আমি জানি। হ্যাঁ, তুমি তুমি ওই ওই ঘরটা আমায় দেখিয়ে দাও। হ্যাঁ, তারপরে আমি তোমায় সব বলে দেব যে কোথায় কি রাখবে আর কোথায় কি যাবে। বেশ, আমি তোমায় সব দেখিয়ে দেবো। শর্মা, তুই তোর দাদাকে কিছু বলিসনি তো? তাহলে কিন্তু আমি মৃত্যুক হয়ে যাব। তুমি কোন কথা বলছো মা? হ্যাঁ ভগবান, আমার মেয়েটা কি চিরকাল বোকাকে বোকাই রয়ে যাবে? নিশ্চয়ই তুই তোর দাদাকে সবকিছু বলে দিয়েছিস। ওই জন্যই নারায়ণ আমার দিকে জুলজুল করে তাকাচ্ছিল। আমি তো সেরকম কিছু বলিনি মা। তুই নারায়ণকে বলিসনি? জামাই কি বলেছিল? না তো, দাদা তো সে কথা জিজ্ঞেসই করেনি। মা, মেয়ের কথা শোনো, আমায় জিজ্ঞেস করলে তুই বলে দিতিস। দাদাকে বললেই বা কি হতো মা? সে তো আমারই দাদা। তুই যে কি করে সংসার করিস তা আমি জানি না বাবু, তবে সংসার করতে গেলে একটু বুদ্ধি খাটাতে হয়। কখন কাকে কোন কথাটা বলবো, আদৌ বলা উচিত হবে কিনা, বলবো কিনা, এগুলো নিজেকেই ঠিক করতে হয়। প্রণাম নায়েব মশাই। আসুন আসুন ভট্টাচ মশাই, আপনার জন্য এখানে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আগে আমাকে ক্ষমা করুন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আমার পরিবারে এরকম একটা অস্বস্তি সৃষ্টি হয়েছে। আর এই মন্দিরে আপনার জন্য যে অস্থিরতা, অব্যবস্থার সৃষ্টি হয়েছে তার কি হবে ভট্টাচ মশাই? আমার জন্য মন্দিরে অব্যবস্থা সৃষ্টি হয়েছে? এ আপনি কি বলছেন নায়েব মশাই? আমি কিছুই বলছি না, এরা আপনার সহকর্মী সেবাইত, এই নালাই বলছে। কি হয়েছে চক্রবর্তী? উনি হয়তো বলতে লজ্জা পাচ্ছেন, আমি বলছি। কাল রাতের বেলা মন্দিরের দরজা খোলা রেখে আপনি কোথায় উদয় হয়ে গেছিলেন? এ আপনি কি বলছেন রাখরি বাবু? আমি মন্দিরের একজন দায়িত্ববান পুরোহিত, আমি এ কাজ করব এ আপনারা ভাবলেন কি করে? নায়েব মশাই, কাল রাতে মন্দির বন্ধ করার সময় আমি একাই ছিলাম। অবনি আমি বড়ই বিপদে পড়েছি ভাই। কেন, কি হয়েছে? আমার মা হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছেন। নীলু এইমাত্র এসে খবর দিয়ে গেল।
আমাকে একবার এখনই ঘরে যাওয়া দরকার। মা যখন অসুস্থ তখন তো যাওয়া দরকারই। তুমি আমার একটা উপকার করবে ভাই? কি বলো? এখন এই মন্দির ছেড়ে আমার পক্ষে তো ঘরে যাওয়া সম্ভব নয়, কিন্তু তুমি যদি এখানে থেকে মন্দিরের দিকে একটু নজর রাখো তাহলে আমি চট করে একবার মাকে দেখে আসতে পারি। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা নায়েব মশাই। আমার উপর দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ কাল সন্ধ্যার পরে ওনার সাথে আমার দেখাই হয়নি। এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারলে মুখুজ্জে? কোনো প্রশ্নই ওঠে না। আমি খুবই সৎ এবং নিষ্ঠা সহকারে মায়ের সেবা করি। ছোটবেলায় দু একটা মিথ্যা কথা বলেছি, তাও এখন ছেড়ে দিয়েছি। ছি 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 ভট্টাচার্য মশাই, আপনি নিজে একজন ব্রাহ্মণ হয়ে আমার মতন একজন ব্রাহ্মণকে ফাঁসাবার ষড়যন্ত্র করছেন। বিশ্বাস করুন নায়েব মশাই, আমি যা বলেছি সব সত্যি। ভট্টাচার্য মশাই আমাদের পুরনো লোক নায়েব মশাই, তাই বলছিলাম যে আপনি থামুন। আপনার কাছে আমি শুধু একটা কথাই জানতে চেয়েছি, আপনারা সকলে মিলে কি দেখেছিলেন? মন্দিরের দরজা খোলা অবস্থায় পড়েছিল? আগে আগে হ্যাঁ, আমি আর মুখুজ্জে তাই দেখেছিলাম। আপনার আর কিছু বলার আছে ভট্টাচার্য মশাই? আমি আর কি বলবো নায়েব মশাই, মাথার উপরে তারা মা আছেন, তিনি সব দেখছেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তারা মা নিশ্চয়ই আছে, তিনি আদি অনন্ত অন্তর্যামী, কিন্তু তিনি তো আপনার হয়ে সাক্ষী দেওয়ার জন্য এখানে নেমে আসবেন না। তাছাড়া সবাই এখানে সচক্ষে সবকিছু দেখেছে। আপনি দায়িত্ব জ্ঞানহীনের মতন মন্দিরের দরজা খোলা রেখে চলে গিয়েছিলেন। আপনি একবার ভেবে দেখুন নায়েব মশাই, সেই সময় কোনো চোর ডাকাত এসে তো মায়ের গায়ের সমস্ত গয়না নিয়ে যেতে পারতো। সে তো বটেই, তখন রানীমা মৈত্র মশাইকে সব জবাব দিয়ে আমাকেই তো করতে হতো। হয়তো ভট্টাচার্য মশাই একটিবার একটা মস্ত ভুল করে ফেলেছেন, আপনি এবারকার মতো তাকে মাফ করুন। ওনাকে মাফ করে দিলে মৈত্র মশাই আমাকে সাফ করে দেবে চক্রবর্তী মশাই। এই ভট্টাচার্য মশাইয়ের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হলেও আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। সিদ্ধান্ত? আগে হ্যাঁ, আপনাকে মন্দিরের কাছ থেকে বরখাস্ত করা হলো না, এমন কথা আমি বলছি না, কিন্তু আজ থেকে মন্দিরের দায়িত্বে থাকা তো দূরের কথা, মন্দিরের কোনো কাজ আপনি করবেন না। নায়েব মশাই, বলছিলাম কি, দুর্গাদাস বাবু এখন এখানে নেই, আর মৈত্র মশাইও ঘটনাটা জানেন না, তাই বলছিলাম কি। এর বেশি কিচ্ছু বলার চেষ্টা করবেন না, শুনলেন না? আমি মাঝে মাঝে খুব কঠিন হয়ে যাই, আর যখন তা হয়ে যায় আমার কিন্তু মাথা ঠিক থাকে না। তা দিদি, শুনলাম সরমা নাকি এসেছে শ্বশুর ঘর থেকে। শুনেছিস বুঝি? কার কাছ থেকে শুনলি? ওই তো তোমার কর্তার সাথে কালীর বাবার দেখা হয়েছিল, উনি তো বললেন তোমার মেয়ে এসেছে শ্বশুর ঘর থেকে। ও, আর কি বলেছে? কই, আর তো তেমন কিছু বলেনি গো দিদি। হ্যাঁ, এই কদিন হলো আমি আমার ঘরে এসেছে। সরমা তো আমার কাছে আসতেই চায় না, বলে শ্বশুরের ভিটে ছেড়ে বাপের ঘরে ঘন ঘন যাওয়া ভালো নয়। আমার জামাই এ বলেছে, যাও যাও বাপের ঘরে কদিন ঘুরে এসো, ওনারাও তো তোমায় কদিন ডাকেনি, যাও, তাই আসা। আজ তাহলে আমি আসি গো, ওদিকে আবার বামা আর কালীকে ঘরে একা রেখে এসেছি। আসি কেমন? মা, কি রে বামা, তুই এখানে? আমি তোমার কাছেই আসছিলাম।
তোমার দেরি হচ্ছে দেখে দিদি আমায় পাঠালো। পথের ধারে দেখি নেত্য বসে কাঁদছে। বললো হোঁচট খেয়ে পড়ে গেছে। ও বাবা নেত্য, কি করে পড়ে গেলি বাবা? আমি তো ঠিক মতো পাই ফেলতে পারছিলাম না, হোঁচট খেয়ে হাত থেকে লাঠিটা পড়ে গেল, আমিও পড়ে গেলাম। আরে তোর বড্ড লেগেছে। ঈশ্বর, কার পাবে যে নেত্য এমন কষ্ট পাচ্ছে কে জানে। ওর পা যে কবে ভালো হবে। তোর কোথায় লেগেছে বাবা? পায়ে, চল আস্তে আস্তে চল তো বাবা, চল। দিদি আস্তে চল, আস্তে বাবা। আমার কপাল, সব আমার কপাল। বস 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 বাবা। আমি তো ঠিক মতো উঠতেই পারছিলাম না। বাবা আমাকে উঠালো, তারপর ধীরে ধীরে ধরে ধরে নিয়ে এলো। তুই ভালো হয়ে যাবি নিত্য, তুই আবার হাঁটতে পারবি, ছুটতে পারবি। আর তুই তো কষ্ট পাচ্ছিস অন্যর পাপের জন্য। বামা, আবার তুই এসব কথা বলছিস? কেন তুই এইসব কথা বলিস না মুঝে? আমি তোকে কত বলি, কত বোঝাই, তাও তুই আমার কথা শুনবি না বাবা। আমি সত্যি বলছি মা, নিত্য খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। কত বড় বড় বুদ্ধি কবরেজ, নেত্যর পা দেখে ঠাড় করতে পারলো না, আর তুই বলছিস কিনা নেত্য ভালো হয়ে যাবে? বেশ বল, বল দেখি ও কিসে ভালো হবে, বল। দিদি, ও ছেলে মানুষ, ও কি করে এসব কথা জানবে বলো? তাহলে তোর ছেলে কেন বড় বড় কথা বলে? ও কি ভগবান না অবতার শুনি? আমি ওরকম কেউ নই। আমার যা মনে হয় আমি তাই বলি, যা মনে হয় তাই করি। এটা না, রোজ সকালে বড় মার নাম করে নিত্যকে তুলসী পাতা বেটে খাইয়ে দিও, দেখবে ও পায়ে আস্তে আস্তে জোর পাচ্ছে। তুলসী পাতা খাওয়াবো? অমনি আমার নেত্য লাফিয়ে উঠে নৃত্য করে বেড়াবে? বুঝলি, বুঝলি রাজি? বুঝতে পারছিস এবার যে গাঁয়ের লোকে তোর বামাকে কেন পাগল বলে? লোকে যে যাই বলুক দিদি, আমার তাতে কিচ্ছু এসে যায় না। দিদি, আমি তোমাকে বলছি, তুমি ওর কথা শুনো না। আয় মামা, চল। চল বাবা, আসি গো দিদি। এতে আমারও কিছু যায় আসে না, যত সব আদিক্ষেতা। তুলসীটা ফেলে দিলে মা? বাবা তো ওটা মায়ের নাম করে আমায় খেতে বলেছিল। ওটা খেলে যদি আমি সত্যিই সেরে যাই তাহলে তো তোমার ভালো লাগবে, তাই না মা? আপনি কিন্তু এখনো বলেননি কি খারাপ খবরাখবর আপনি পেয়েছেন। বলছি বলছি এবারে যখন কলকাতা গিয়ে ওই লক্ষ্মী যাদের ঘরে আশ্রিতা সেখানে গেলাম, সেখানে গিয়ে শুনলাম লক্ষ্মী ঘর ছেড়ে কোথায় চলে গেছে। ঘর ছেড়ে চলে গেছে? হ্যাঁ, তারপর দাঁড়াও দাঁড়াও, তুমি তো বলেছিলে আমার মেয়েটা কারো ঘরে কাজ করে, হোগলা পাতার ছাউনিতে থাকে, আজ বলছো আশ্রিতা? যা বলছি আমি আমি ঠিকই বলছি। ওকে আশ্রিতা বলছি তার কারণ আছে, কারণ নিজের মাকে অন্যের ঘরের কাজের মেয়ে বলতে আমার মুখে বাঁধে, আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ভাই। তা তো দেবে, তা তো দেবে।
তারপর তারপর কি হলো? তারপর তারপর ও ও ঘরে গিয়ে ঘরের মানুষদেরকে আমি খুব হম্বিতম্বি করলাম, কিন্তু সেসব করে কি হবে? তারা কি বা করবে? যথেষ্ট ভদ্র মানুষ তারা, অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পায়নি। আপনিই তো আমার মেয়েটাকে খুঁজে বার করেছিলেন। দুটো খবরাখবর পেতাম আপনার কাছ থেকেই, সেগুলোকে বুকে জড়িয়ে ধরে বেঁচেছিলাম। আবার হারিয়ে গেল আমার মেয়েটা। তাহলে কি মেয়েটাকে আর খুঁজে পাবো না? চিরকালের মতো হারিয়ে গেল মেয়েটা। না না, আপনি অত চিন্তা করছেন কেন? আমি তো কলকাতার বড়লাটকে বলেই দিয়েছি, বড়লাট, কুইক ফাইন্ড লক্ষ্মী অ্যান্ড গিভ মি অন মাই তাল। মানে লক্ষ্মীকে যত তাড়াতাড়ি আমার হাতে তুলে দাও, না হলে আমি আর তোমার কাছে আসবই না। তা সে বড় লাট মশাই কি বললেন? তিনি বললেন, পরিণন, আই গিভ লক্ষ্মী অন ইয়োর তালু ভেরি কুইক। এই ওয়ার্ড আমি তোমাকে দিলাম। তার মানে হচ্ছে গিয়ে যে যত তাড়াতাড়ি সম্ভব আমি লক্ষ্মীকে তোমার হাতে তুলে দেবো, এই কথা দিলাম। বড়লাট মশাই বুঝি কলকাতার রাজা? রাজা কি বলছেন? বরং বলুন রাজার রাজা। কিন্তু ওই আমাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না। আসলে তাকে যা বুদ্ধি দেওয়ার আমি তো দিই, তাহলে আমার কথা তিনি ফেলবেন কি করে? হ্যাঁ গো উপেন দাদা, আমার যে জমিটা তুমি বেচিয়ে দিয়েছিলে সেই জমিটায় নাকি তোমার লোকেরা চাষ করছে। তুমি তুমি আমাকে সন্দেহ করছো চকতে? না না, এ কি বলছো? আমি আমি শুনলাম, তাই তোমায় জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ, কিন্তু তার একটা কারণ আছে। ওই যে তোমার ওই জমিটা কিনেছিল সে তো ভিন গায়ের মানুষ। তো সে হঠাৎ একদিন এসে বলল যে, উপেনবাবু, আমি তো ভিন গায়ের মানুষ, তো এ গায়ে এসে চাষ করতে গেলে এ গায়ের মানুষেরা সেটা মেনে নাও নিতে পারে। তো আপনি যদি আপনার নামের বকলমে জমিটা চাষ করে দেন তাহলে বড় উপকার হয়। না, খরচ খরচা যা লাগে সেটা আমি দেব। তারপর? না, আমি বললাম না 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 না, তা কি করে হয়? এতে চকতি খারাপ হবে না? হ্যাঁ, সেটা শুনে সে বলল, না না না, আমি যা দেখেছি চকতি আপনাকে খুব ভালোবাসে, সে আপনাকে খারাপ ভাবতেই পারে না। কিন্তু আমি আমি তোমাকে খারাপ ভাববো কেন? আমি খারাপ ভাবতেই পারি না। জানো ঠাকুর, আজ আজ আমি বড় নিশ্চিন্তি হলাম। আমার মাথার মধ্যে যত চিন্তা ছিল, হ্যাঁ, সব থেকে মুক্তি পেলাম। কি করে মুক্তি পেলে? আচ্ছা, মুক্তি পাওয়া মানে তো সব কিছু ভুলে হারিয়ে যাওয়া, তাই না বন্ধু? সব কিছু ভুলে হারিয়ে যাওয়া, হারিয়ে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া হবে হয়তো। আমি
আমি জানি না তো। আমি যদি কোনোদিন মুক্তি পাই, আমি কি করব জানো? কি করবে ঠাকুর? আমি ছুটবো। আমি ছুটতে ছুটতে চলে যাব তারাদের দেশে, যেখানে বড় মা আছে। তারপর ঝাঁপিয়ে পড়বো বড় মার কোলে আর জিজ্ঞেস করবো, বড় মা, আমি তোমাকে এত করে ডাকি, তবু তুমি কেন আমার সাথে কথা বলো না গো? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি বড় মার কাছে গেলে একটা কথা জিজ্ঞাসা করবে ঠাকুর। হ্যাঁ, জিজ্ঞাসা করবে, আমার কমলা বাচ্চাটাকে নিয়ে কবে ফিরে আসবে? কমলাকে তো আর খুঁজে পাই না। যদি কখনো খুঁজে পাই, তাহলে তাকে বলবো যে ঘর ভেঙে যায়নি, জমি শুকিয়ে যায়নি, ওই 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 লোকটা সব ঠিক করে দেবে। তুমি তুমি ওই ওই ঘরটা আমায় দেখিয়ে দাও, হ্যাঁ? তারপরে আমি তোমায় সব বলে দেবো। উপেন জেঠু? হ্যাঁ, উপেন জেঠু ও আমায় বললো, আমি যদি আমার আমার ঘর, আমার জমি সব ওকে দেখিয়ে দিই, তাহলে আমার ঘর আর ভাঙবে না, আমার আমার জমি আর শুকিয়ে যাবে না। কমলা ফিরে এসে দেখবে, কমলা ফিরে এসে দেখবে সব সেই আগের মতো আছে, কিছু বদলে যায়নি। বড্ড ভালো মানুষ ওই 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 সে। বেশ, তুমি তোমার ঘর দোর জমি সব ওই লোকটাকে দেখিয়ে দিও, কিন্তু একটা কথা মনে রাখবে, যখনই তোমার মনে হবে যে কিছু ভুল হয়েছে অথবা তোমার ভয় করবে, তখনই শুধু বলবে, জয় তারা। দেখবে সব ঠিক হয়ে গেছে। বড্ড ভালো বললে গো ঠাকুর। যেন বলতে বললে, জয় তারা।